জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ফের ভাঙচুর আগুন, আহত 2। গণ অধিকারকে দায়ী করে ব্যবস্থা চান শামীম পাটোয়ারি। জাপান নিষিদ্ধ চেয়ে 40 দল সংগঠনের সমাবেশ। তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা, আগুন। রাজবাড়ীতে অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। পুলিশের গাড়ি ভাঙচুর। রাজবাড়ীতে খানকা শরীফ ভাঙচুর। ফলাফলের আগ পর্যন্ত নির্বাচনের শঙ্কা দেখছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। পিয়ার দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, সংস্কারের তাগিদ। ছুটির দিনে প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ। বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন। এবং রাজধানীর হানি ফ্লাইওভারে বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে নিহত 2। গাজীপুরে বাস চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার, গুরুতর আহত স্ত্রী। ঘাতক বাস জব্দ, চালক আটক। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন 2 জন। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে নিষিদ্ধ করার দাবি জানান জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। পুড়ছে নথিপত্র, উঠছে ধোঁয়া। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে মিছিল নিয়ে হঠাৎ হামলা চালায় একদল লোক, ধরিয়ে দেয় আগুন। তখন কার্যালয়ের ভেতরে দলীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে বৈঠক করছিলেন নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের লোকজন হামলায় জড়িত। দোতলার মধ্যে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, নামাজ মুসল্লি বসাবস্থা তারা ভিতর ঢুকে পুরাই দিয়েছে। আমাদের যে লাইব্রেরিটা ছিল, লাইব্রেরিটা পড়ছে, উপরে দোতলায় মশাল দিয়ে আগুন দিয়েছে। দোতলায় 22 দলের একটি সমাবেশ ছিল, ওখান থেকে একটা মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে তারা আসে। সেখানে নাগরিক অধিকার থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, তারপরে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। সেখান থেকে মিটিংয়ের পরেই একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয়। আমরা ধরেই নিতে পারি সে তাদেরই একটা ক্ষুদ্র অংশ। কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। হামলার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ 3 দাবিতে রাজধানী শাহবাগে সংহতি সমাবেশ করেছে 40টি দল ও সংগঠন। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, নুরুল হক নুরের উপর হামলা জুলাই অক্ষ গণতন্ত্রের উপর আক্রমণ। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ। শুক্রবার দুপুরে গণ অধিকার পরিষদের আয়োজনে এ সমাবেশে অংশ নেয় বিএনপি, জামায়াত সহ 40টি দল ও সংগঠন। 3 দফা দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বক্তারা। জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ফাঁসিবাদের আত্মা এই দেশে রয়েছে। আমরা যদি একসাথে হয়ে রাস্তায় না নামতে পারি, একসাথে হয়ে না থাকতে পারি, কারোর রক্ষা হবে না। সমাবেশে অংশ নিয়ে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন বিএনপি, জামায়াত, এনসিপি ও গণ অধিকারের নেতারা। কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর
জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। এই হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিপি নুরুল হক নূরের দল, গণ অধিকার পরিষদ এবং এনসিপি এর পরিবর্তন এনেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সমাবেশ শেষে নূরের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার সহ 3 দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে মাজার শরীফে তৌহিদি জনতা ব্যানারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। অন্যদিকে রাজশাহীতে আজিজ ভান্ডারীর খানকা শরীফে তৌহিদি জনতার ব্যানারে খানকা শরীফ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। রণক্ষেত্র রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় নুরুল হক নামে এক ব্যক্তির, যিনি স্থানীয়ভাবে নুরাল পাগলা হিসেবে পরিচিত ছিলেন। তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরির অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। উত্তেজনার এক পর্যায়ে নুরালের ভক্তদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। ভাঙচুরের পর আগুন দেয়া হয় মাজারে। এতে আহত হন উভয় পক্ষের শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপরও। ভাঙচুর করা হয় গাড়ি। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। গুরুতর আহতদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী সদর ও ফরিদপুর মেডিকেলে। আমাদের দাবি একটাই ছিল, লাশটা নিয়ে যাও। লাশ দেওয়ার দেরি কারণে এই অরাজকতা হয়েছে। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারীর খানকা শরীফে তৌহিদি জনতার ব্যানারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই হামলা হয়েছে বলে অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফে হামলা করেছে। ইনফরমেশন পাওয়ার পর আমি গেছি, যাওয়ার আগে যেটা ঘটা সেটা ঘটে গেছে। অভিযোগ পাইলে অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেব। এখন পরিস্থিতি ওখানে শান্ত আছে। গত 23 আগস্ট রাজধানীতে একটি অনুষ্ঠানে গত 1 বছরে সারা দেশে প্রায় শতাধিক মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে বিএনপি। ভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য আগামী নির্বাচনের আগে নতুন করে সংশয় তৈরি হচ্ছে। এমন তর্ক বিতর্কে সংকট বাড়ছে রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। এদিন পল্টনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, কারণ সরকারের ভিতরে সরকার আছে। প্রধান উপদেষ্টার কথা বলে একটা, ওনার পিএল বলে আরেকটা। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার। এদিন সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। বিএনপি সে পন্থায় রাজনীতি করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা মধ্যপন্থার রাজনীতি করি।
অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থায় যে সর্বোত্তম পন্থা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে। এদিকে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। এ সময় নূরের উপর হামলাকারীদের বিচার দাবি করেন নেতারা। এদিকে বাইপাস সার্জারির পর আবারও রাজনীতির মাঠে ফিরলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় যেতে পারলে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে মাঠে জামায়াত ইসলামী। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন নেতারা। পিআর পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তবুও আমরা পিছপা হব না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং 14 দল সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধ করার দাবি। এদিকে বাইপাস সার্জারির শেষে প্রথমবার জনসমক্ষে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। বক্তব্যে তিনি ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি। আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। ভাই বন্ধু, মা বোন, মেয়ে, সত্যি যদি ভয়মুক্ত শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও নিয়েও ভিন্ন মত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি একে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিআর অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতায় গুরুত্ব দিচ্ছে এনসিপি। হাসান মল্লির প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। এবারের আরপিওতে বেশ কিছু বড় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে ইসি। এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক 25 লাখেরও বেশি করার সুযোগ, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা সহ ছোট বড় 40 থেকে 44টি সংশোধন প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকা নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সমাজের সবথেকে গ্রহণযোগ্য যারা ব্যক্তিরা আছেন তারা থাকেন। এখন রাজনীতিবিদরা কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না, ব্যাপারটা তো এমন নয়। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিআর পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আলাপ আলোচনা না করে যদি ওনারা এই সংশোধনগুলো আনে, তাহলে এখানে পরিপূর্ণতা সমস্যা থেকে যায়। আরপিওতে পিআর পদ্ধতিটা যেন আনে,
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমরা রাজনীতি আমাদের কাছে গ্রহণযোগ্য। জোটের যে প্রার্থী হবে, যে জোটে যে লিড করবে তার মার্কাটা নেওয়াতে আমি কোনো অসুবিধা দেখছি না। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। শেষ সময় এসে ভোটারের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। ছুটির দিনে মসজিদে মসজিদে ভিন্নধর্মী প্রচারণা চালান তারা। ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। এদিকে ভোটের 3 দিন আগে আবু বকর মজুমদারকে সমর্থন করে সরে দাঁড়ালেন মাহিন সরকার। জুমার নামাজ শেষ হতেই হলগুলোর মাঠে মাঠে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ লিফলেট হাতে ভোটারদের সঙ্গে করেন কুশল বিনিময়, তুলে ধরেন নিজেদের ইশতেহার। শুক্রবার দুপুরে হাজী মোহাম্মদ মহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদল সমন্বিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটে জিতলে নতুন আবাসিক হল তৈরি সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ তোলেন অপপ্রচারের। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। পাশেই মাস্টারদা সূর্য সেন হলে নামাজ শেষে প্রচারণা চালান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন নিজের ইশতেহার। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন সাদিক কায়েম। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রচারণা চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এক থাকলে অপশক্তি সুযোগ পাবে না। একই সঙ্গে সাইবার বুলিংয়েরও অভিযোগ করেন তিনি। মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। এর আগে প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বকর মজুমদারকে সমর্থন জানান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আবু বকর মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। এদিকে বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জালালউদ্দিন মোহাম্মদ খালিদ দাবি করেন, নানা দিক থেকে চাপের কারণে মাহিন সরকার প্যানেল ছাড়তে বাধ্য হন। তাদের প্যানেল ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তার। তার এলাকায় হচ্ছে তাকে প্রচুর প্রেসার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে, যার কারণে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কালক্ষেপণ না করে অন্যদের ভোটদানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে। তফসিল অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত পর্যন্ত প্রচারণার মাঠে থাকতে পারবেন প্রার্থীরা। এবারে ডাকসু নির্বাচনে ভোট দেবেন 39,775 জন ভোটার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং নিজেদের পরিকল্পনার প্রতিশ্রুতি তুলে ধরেছেন জিএস প্রার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিতর্ক অনুষ্ঠানে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আবাসন সমস্যার সমাধানে কাজ করতে চান তিনি। দ্বিমতকে আলিঙ্গন করে চলার কথা জানিয়ে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ বলেন, নারীদের পোশাকের মতো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই কারো। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বকর মজুমদার। নারীদের হলে অনাবাসিক ছাত্রীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ইসলামী আন্দোলনের প্রার্থী খায়রুল হাসান বাশার।
বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড 3 জোনে বিভক্ত করব যানবাহন এবং বহিরাগত নিয়ন্ত্রণের জন্য। সেখানে গ্রিন জোনে আমরা ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি বিভিন্ন ধরনের জনবহুল জায়গাকে গ্রিন জোনের ভিতরে রাখবো এবং ইয়েলো জোনে আমরা অডিটোরিয়ামের মতন জায়গাগুলোকে রাখবো, যেখানে বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এবং যারা সম্পৃক্ত থাকবে সেই সকল ব্যক্তিবর্গ তাদের পরিচয় প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবেন, এটা আমি বিশ্বাস করতে পারবো। রাজধানীর হানি ফ্লাইওভারে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। শুক্রবার রাত 8টার দিকে হানি ফ্লাইওভারে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শহীদুল ও ইমরান নামে 2 জন মারা যান। আহত রফিককে গুরুতর অবস্থায় হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গাড়িটা নষ্ট হওয়ার জন্য এই গাড়ি আমার ভাইস্তা সহ ওই গাড়িটা ঠিক করার জন্য যায়, তার ছেলে নিয়ে মিস্ত্রি সহ ওই ড্রাইভার সহ চলে যায় আমার ভাইস্তে। যাওয়ার পরে গাড়িটা যেটা নষ্ট রাস্তার মাঝে ফ্লাইওভারের মাঝে, তো গাড়িটা ঠিক করা যায়, পিছে থেকে অন্য একটা গাড়ি বাজে দুটোটা গাড়ি মারিয়ে দিছে, দিয়া 2 জন মারা গেছে। আর ওই যে বাচ্চা আছে তারও তাই তো অসুস্থ এখন বর্তমানে। গাজীপুরে বাস চাপায় নওগাঁর ডিবির ওসি মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তার স্ত্রীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে পুলিশ লাইন্সের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে রাজশাহী ফেরার পথে যাত্রা বিরতি দেয় গাজীপুরে। প্রাইভেট কার থেকে নেমে স্ত্রীকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মুস্তাফিজ হাসান। এ সময় পথের সাথী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে আহত হন তারা। তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান পুলিশ কর্মকর্তা মুস্তাফিজ। তার স্ত্রী লতিফা হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক বাস জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ট্রলারের মালিকপক্ষের মারধরে জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে দেরি করায় হেলাল সহ 3 জনকে মারধর করে সাগরে পাঠায় ট্রলার মালিক মন্টু ফরাজির লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানেই হেলাল মারা যান। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 8 জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে সদরের মোল্লাকান্দি বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও হালিম গ্রুপের সঙ্গে একই এলাকার উজির আলীর গ্রুপের সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে অটোরিকশায় ধাক্কা লাগায় 2 পক্ষে বিরোধ তৈরি হয়। এর জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় এলাকাবাসী। সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। 6 জন আসছে পেশেন্ট, তার মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, 2 জনকে চিকিৎসা দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে 4 জনের মাথা ইনজুরি ছিল। প্রবাসের সময় আরও থাকছে, কর ফাঁকের অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব প্রদান, স্টারমার সরকারের অস্থিরতা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 3 দিনের মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বিকালে আবার ভাঙা গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়।
কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটির কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে স্বাভাবিক হন যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। 4 রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, ফয়সালা করতেছে ওরা। নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো, আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় 1 সেপ্টেম্বর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটের সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একমাত্র আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না, সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত। 1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহ বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ, এইটা ম্যানেজ করতে যে ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যে 2 ব্যাংক এক হতে চায় না, তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা 2 মাফিয়া, সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি।
এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জার আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয় তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত 800 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। স্বাক্ষরটিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সে প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনার বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপিমোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। করফাকের অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। একই সঙ্গে ছেড়েছেন লেবার পার্টির ডেপুটি নেতার পদ। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট কেনার সময় কর কম দেওয়ার কথা সম্প্রতি স্বীকার করেন রেইনার। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর তার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। কর ফাঁকের বিষয়ে দ্রুত তদন্ত রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে নতুন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের নাম ঘোষণা করা হয়েছে। অবশেষে 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল থাইল্যান্ডে। দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পর নির্বাচিত হন তিনি। অনুতিন ভুই মাইজাইথেই পার্টির নেতা, একই সঙ্গে থাইল্যান্ডের বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও। গেল মাসে বরখাস্ত হন ফিউ থাই পার্টির পেতং তানসিন অবত্রা। তার পরিবর্তে প্রধানমন্ত্রী হলেন চার্নভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্টের 492 জন সক্রিয় সদস্যের মধ্যে 311 ভোটের জয়ী হন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের নাম বদলে যুদ্ধ দফতর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। হোয়াইট হাউসের ফ্যাক্টশিটের তথ্য অনুযায়ী ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগথেস নিজের পদবিতে যুদ্ধমন্ত্রী ব্যবহার করতে পারবেন। উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্যবহার করতে পারবেন যুদ্ধ প্রতিমন্ত্রী। এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগথেসকে নির্দেশনা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে বলা হয়, এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভিতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারিত করেছেন। গেল মাসে ট্রাম্প ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন। প্রেসিডেন্টের দাবি, এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা পুনর্প্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন নজিরবিহীন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র জুড়ে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এবার খোদ ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলায় বলা হয়, এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল বলেন, আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের উপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মামলার আর্জিতে ব্রায়ান শোয়ালব বলেন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার উপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতাকে লঙ্ঘন করবে। গেল 11 আগস্ট অপরাধ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় 2500 সৈন্য মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এসব সৈন্যদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত 6টি অঙ্গরাজ্য থেকে আনা হয়েছে, যাদের অস্ত্র বহন করার নির্দেশ ও গ্রেফতারের ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের মুম্বাইয়ে গাড়িতে লুকিয়ে রাখা 400 কেজি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে দেওয়া বার্তায় বলা হয়, শহরের বিভিন্ন স্থানে 34টি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা আছে। এসব বোমা বিস্ফোরণ ঘটানো হলে 1 কোটি মানুষ নিহত হতে পারেন। কন্ট্রোল রুমে দেয়া ওই বার্তায় আরও দাবি করা হয়, লস্কর-ই-জিহাদি নামে পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠনের 14 জন এরই মধ্যে মুম্বাইতে প্রবেশ করেছে। হুমকির এই বার্তা পাওয়ার পর শহর জুড়ে সতর্ক অবস্থায় আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিছুটা হলেও বেড়েছে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা, তবে এই বৃদ্ধিও স্বাভাবিক প্রবাহের তুলনায় প্রায় 80% কম। কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের সংখ্যা কিছুটা বাড়লেও তাদের অনুপস্থিতিতে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক মাস আগেও কলকাতার মার্কো স্ট্রিট ছিল নিস্তব্ধ। বাংলাদেশি পর্যটকদের একেবারেই দেখা মেলেনি সেখানে। তবে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি ভ্রমণকারীর আনাগোনা। কলকাতায় যাওয়া বাংলাদেশিরা জানান, বর্তমানে মেডিকেল ভিসা তুলনামূলকভাবে সহজে পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুতই মিলছে এই ভিসা। রোগীর সঙ্গে আগে যেখানে মাত্র একজন অ্যাটেন্ডেন্ট ভিসা পেতেন, এখন দেয়া হচ্ছে দুজনকে। যদিও ভিসা প্রক্রিয়া আরো সহজ ও স্বাভাবিক করার দাবিও অনেকের। আগে যেভাবে অনেক যাচাই বাছাই চলতো, এখনো যাচাই বাছাই চলছে। অ্যাকচুয়াল যারা চিকিৎসা নিতে আসতে চাচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। অ্যাপ্লাই করছি করে আমার এইজ দিয়ে তখন 65 ছিল, দিয়ে দিচ্ছি। বন্ধন চালু থাকলে আমার জন্য সুবিধা হতো, আমার খুলনা থেকে একদম আমি ডাইরেক্ট আসতে পারতাম। 2023 সালে ভারতের ইতিহাসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেন। পদ্মা সেতুর সুফলে কলকাতার ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন, করেছিলেন নতুন বিনিয়োগও। কিন্তু গেল বছর 5 আগস্টের পর থেকে অনেক কিছুই বদলে যায়। 13 আগস্ট থেকে ঢাকার ভারতীয় হাইকমিশন সাধারণ পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ভিসা না পাওয়ায় বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের যাতায়াত। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ভারতীয় ব্যবসায়ীরা। করোনার সময়ও এত খারাপ যায়নি। করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্ট গুলো যে সেবা পেয়েছে, তখনও আমরা বসে দেখেছি, তখনও এত ক্রাইসিস হয়নি। এরকম ক্রাইসিস আমরা দেখিনি। ভিসা দেখছি মনে হয় আগামী 2-4-10 দিনের মধ্যে আরো
ডেভেলপমেন্ট হবে। এখনো পর্যন্ত কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া ও পর্যটক নির্ভর ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা তাদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মেডিকেল ভিসা কিছুটা শিথিলতা করার ফলে কিছু সংখ্যক বাংলাদেশি পর্যটক আসতে শুরু করেছেন, কিন্তু গত 1 বছরে তাদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। শ্রমিকের বেতন বকেয়া রাখা নিয়োগকর্তাদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান আরও কঠোর করেছে দক্ষিণ কোরিয়া। আইন না মানলে দেওয়া হবে নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা, ভোগ করতে হবে 5 বছরের কারাদণ্ড। আইনে আরও বলা হয়েছে, বেতন বকেয়া থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো শ্রমিককে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী শ্রমিকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ হলেও শ্রমক্ষেত্রে এখনও নানা অসঙ্গতি ও বৈষম্য রয়ে গেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে বকেয়া বেতন বড় একটি সমস্যায় পরিণত হয়েছে। শ্রমিকের প্রাপ্য মজুরি সময় মতো না দেওয়ায় প্রতি বছর কয়েক হাজার কোটি ওয়ান বকেয়া রয়ে যায়। অনেক ক্ষেত্রে মালিক পক্ষ আর্থিক সংকট, দেউলিয়া হয়, দিতে পারে না বেতন। ইচ্ছাকৃতভাবে মজুরি আটকে রাখার অভিযোগও আছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করতো, আমাদের কাজে বাধ্য করা হতো, অথবা ঠিকমতো বেতন আমাদেরকে দেওয়া হতো না, যার কারণে আমরা পরিবারের টাকা ঠিকমতো পাঠাইতে পারতাম না। এমনকি 5 বছর শেষ করার পরে যে তেদিগমের টাকা, আমাদের অবসর যে ভাতার টাকাটা, এটাও আটকিয়ে রাখা হতো। দেশে যাওয়ার সময় সে মালিক আমাকে হুমকি দিয়েছে যে এই টাকা তুই নিয়ে গেলে তোর আর বাংলাদেশ থেকে আবার রিটার্ন নিয়ে আসবো না। তো এই ধরনের মানসিক নির্যাতন ও প্রেশার এর আগে আমরা সম্মুখীন হয়েছি। শ্রমিক হিসেবে কারখানায় কাজ করার সময় বেতন না পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন খোদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মজুরি আটকানো এটি একটি বদভ্যাস। আমি নিজেরও অনেক বেতন পাই নাই, এটা মোটেও ঠিক নয়। আমি দাস নই যে বেতন না দিয়ে আমাকে শুধু কাজ করাবে। শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে এবার প্রচলিত আইনে কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ কোরিয়ার সরকার। বেতন বকেয়া থাকলে এতদিন 3 বছরের কারাদণ্ডের বিধান ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। মজুরি বকেয়া রাখা শুধু সমস্যাই না, বরং এটি একটি গুরুতর অপরাধ। এটা শ্রমিকের মজুরি চুরি করার শামিল, যা তাদের জীবনকে হুমকির মুখে ফেলে। দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণ আইনের 84 নম্বর ধারা সংশোধন করা হচ্ছে। এতে বলা হয়েছে, বেতন বকেয়া থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো বিদেশি শ্রমিককে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদেশি শ্রমিকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। শখের বসে ইকুয়েডর থেকে আনা 8টি কলা গাছের চারা এখন রূপ নিয়েছে কুয়েতের প্রথম বাণিজ্যিক কলা বাগানে। কুয়েতের কৃষি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। এই সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশি শ্রমিকদেরও। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অফরা কৃষি অঞ্চলে অনেকেই বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন। এর মধ্যে কিছু শৌখিন নাগরিক আছেন যারা ফার্মের সবজি চাষের পাশাপাশি আম, কলা, পেঁপে, বরই, ডুমুর সহ বিভিন্ন ফল গাছের চারা রোপণ করেন। এমনই একজন কুয়েতি নাগরিক ঈদ সারিয়াল আজমি। কয়েক বছর আগে তিনি ইকুয়েডর থেকে 8টি কলা গাছের চারা এনে নিজের ফার্মে রোপণ করেছিলেন। ভিন্ন কিছু উদ্ভাবন করার নেশা চেপে বসে তার মনে। বন্ধুবান্ধবরা তাকে টমেটো, শসা সহ বিভিন্ন সবজি চাষ করার পরামর্শ দেওয়ার পরেও তিনি কুয়েতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে গেছেন। সেই সময়কার শখ এখন রূপ নিয়েছে বৃহৎ বাণিজ্যিক কলা বাগানে। মরুভূমির গরমেও প্রযুক্তির সহায়তায় চাষ হওয়া এই বাগানে বর্তমানে 24,000-এর বেশি কলা গাছ রয়েছে। আজমি জানান, আগামী অক্টোবরের মধ্যে এই সংখ্যা 30,000 পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিবার 3 থেকে 500 বক্স কলা উৎপাদন করা সম্ভব বলে জানান তিনি। তার ফার্মে কর্মরত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসাও করেন তিনি। কলা চাষের পাশাপাশি এখানে পেঁপে, আম, আপেল, কমলা আছে। আমার এখানে 50 জন শ্রমিক রয়েছে। এদের মধ্যে 35 জন বাংলাদেশের। আমি মিশর, সোমালিয়া, সুদান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে শ্রমিক এনেছি, কিন্তু তাদের চেয়ে বাংলাদেশিরা ভালো কাজ করে। এই কলার ফার্মে মিশর, শ্রীলঙ্কা, সোমালিয়া, সুদান, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের
শ্রমিক কাজ করেন। তবে বাগানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা কলা চাষে বিশেষ দক্ষতা প্রদর্শন করছেন। ভিসা সহজ হলে কলা চাষে দক্ষ আরও শ্রমিক প্রয়োজন বলে জানান বাগানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। দেশের বাংলাদেশের লোক সবাই এই গাছগুলির সম্বন্ধে জানে, কলা বাগানের সম্বন্ধে জানে। আমাকে বাংলাদেশে কলা গাছ আছে, আমরা যেগুলি লোক আনি তারাও কাম কাজ আইডিয়া আছে মোটামুটি। এই জন্য তারা বাংলাদেশের লোকের একটু পছন্দ করে। কুয়েতে প্রথম বাণিজ্যিকভাবে কলা উৎপাদনকারী হিসেবে দাবি করা ঈদ সারি আল আজমির এই সাফল্য একজন কৃষিপ্রেমীর স্বপ্ন পূরণ নয়, বরং কুয়েতের কৃষিখাতের জন্য অভূতপূর্ব এক অর্জন। কুয়েতে বাণিজ্যিক আকারে উৎপাদিত এই কলা বাগান কুয়েতের ফলবাজারে রাখবে অসংখ্য অবদান। এই অবদানে থাকছেন বাংলাদেশিদেরও। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ। ফিফা আন্তর্জাতিক প্রতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কোচ হাভিয়ার কাবরেরার। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়াও। দশরথ রঙ্গশালায় ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা 6:45। নেপাল ম্যাচ নিয়ে এক ধরনের হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। 13 আগস্ট থেকে ক্যাম্প শুরু করলেও কাবরেরা পূর্ণ স্কোয়াড নিয়ে দেশে অনুশীলন করতে পেরেছেন মাত্র 2 দিন। হিমালয়ের দেশে গিয়ে কম্বিনেশন কতটা সেট করতে পেরেছেন স্প্যানিশ কোচ তা দেখা যাবে মাঠের লড়াইয়ে। দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা, সমিত সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট। তবে তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকেই ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল, যদিও প্রতিপক্ষকে সমপর্যায়ে বলছেন স্প্যানিশ কোচ। আমার কাছে মনে হয় না দুটো দলের মাঝে খুব একটা পার্থক্য আছে। শক্তির বিচারে আমরা অনেকটা সমপর্যায়ের। এখানে ম্যাচ খেলাটা সহজ নয়। সবশেষ নেপাল থেকে আমরা হার নিয়ে ফিরেছি, সেটা আমার মনে আছে। তবে এবার প্রেক্ষাপট আলাদা। আশা করছি ভালো কিছু হবে। তবে হামজা কিংবা সমিত সোম থাকলে আমরা এগিয়ে থাকতাম। নেপালের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচ খেলছে মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও বাফের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে হবে ম্যাচ, সেটা তো হয়নি, এমনকি মেলেনি এশিয়ার কোনো শীর্ষ সারির দল। তারপরও এখান থেকেই প্রস্তুতি সারার লক্ষ্য অধিনায়কের। এটা আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের হাতে আর কোনো ম্যাচ নেই। সেই হিসেবে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচ বলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা চাই জয় তুলে নিতে। এটা দলের ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস বাড়াবে। প্রস্তুতির অংশ হিসেবে নেপালের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে লাল সবুজ, একই ভেন্যুতে, যা মাঠে গড়াবে 9 সেপ্টেম্বর। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবার শাপলা ও পদ্মবিলের খবর। প্রকৃতির অপরূপ সাজে সেজেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের শাপলা পদ্মর বিল। যতদূর চোখ যায় লাল সাদা শাপলা আর গোলাপি পদ্মর হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে ফুলগুলো। ভোর হলেই শুরু হয় পর্যটকের আনাগোনা। শুক্র, শনিবার সহ সরকারি ছুটির দিনে বেড়ে যায় দর্শনার্থীর ভিড়। যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও বিল সংরক্ষণের দাবি স্থানীয়দের। শাহিন আহমেদের ছবিতে রনক নিয়ন্তার রিপোর্ট। শিশির ভেজা ফুটন্ত পদ্ম, জলাশয়ে জন্মেও নির্মল প্রকাশ। জলজ ফুলের রানীর গায়ে জমে থাকা শিশির বিন্দু যেন ভোরের প্রথম প্রেমপত্র। পাপড়িতে পাপড়িতে শুভ্রতার পরশ। বিলের পানিতে ভাসমান সবুজ রঙের বড় বড় পাতা ভেদ করে মাথা তুলে শোভা ছড়াচ্ছে গোলাপি পদ্ম আর লাল সাদা শাপলা। চোখ জুড়ানো শান্তি অনুভব করেই তো বরুণার জন্য 101টা নীল পদ্মের কথা বলেছেন কবি। তুমি বরুণা হলে হব আমি শুনি। জলাশয়ের বুক চিরে ওঠা বাংলার আরেক সৌন্দর্যের প্রতীক শাপলা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। তাই তো প্রতিদিন শত শত দর্শনার্থী প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভিড় করছে গাজীপুরের শাপলার টেক বিলে। অনেক
অনেকেই স্মৃতির পাতায় ধরে রাখতে তুলছেন ছবি। পদ্ম শাপলাকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা। নৌকার ভাড়াটা ওটা হলো 400 টাকা ঘন্টা রাখে, কেউ 300 টাকাও দেয়। এই জায়গাটা চিহ্নিত করা না, প্লেসটা আছে, এটা আসলে কোনো সাইনবোর্ডে উল্লেখ করা নেই। তবে নারায়ণগঞ্জের পদ্ম শাপলা বিলে নৌকা ভ্রমণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ দর্শনার্থীদের। নৌকার জন্য পয়সা নেবেন এটাও স্বাভাবিক, কিন্তু এগুলোর জন্য একটা সামঞ্জস্য থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে এবং পদ্ম শাপলার বিলকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা। শুধুমাত্র সৌন্দর্য উপভোগের জন্যই না, এই লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। এই বিল থেকে শাপলা ও শালুক সংগ্রহ করে হাটবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তবে বিলে তেমন একটা নৌকা না থাকায় আগত দর্শনার্থীরা তেমন একটা ঘুরতে পারছেন না। অনেকেই পাড়েই দাঁড়িয়ে উপভোগ করছেন লাল শাপলার সৌন্দর্য। তাই বিলের ভেতরে যাতায়াত ব্যবস্থা আরো ভালো করা গেলে দর্শনার্থী বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রৌনক নিয়ন্তা, কালনী শাপলার টেক, গাজীপুর। এছাড়া প্রবাসের সময় সঙ্গেই থাকুন সময়ের।